প্রকাশিত হলো সন্দেশখালী পার্ট 2। এমন কিছু ভিডিও আজ সকাল থেকে আবার ভাইরাল হলো বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে, যা সন্দেশখালীর ভাইরাল ভিডিওর পেছনে নতুন প্রমাণ খাড়া করল। দেখা গেল বিজেপির প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র একটি ভিডিওতে বলছেন যে সন্দেশখালীর তথাকথিত নির্যাতিতারা যারা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেন তাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই আরও শক্তপোক্ত প্রমাণ দাঁড়িয়ে গেল সন্দেশখালী নিয়ে ভাইরাল হওয়া ভিডিওর পেছনে, যেখানে সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতিকে বলতে শোনা যায় পুরো ব্যাপারটাই ঘটেছিল বিজেপির বঙ্গনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর উত্তাল হয়েছিল বাংলা মিডিয়া। স্বভাবতই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এক বড় হাতিয়ার এসে পৌঁছল তৃণমূল কংগ্রেসের হাতে। বস্তুতই সন্দেশখালীর ঘটনা, যাকে ভাঙিয়ে পশ্চিমবাংলার বুকে নতুন মাইলেজ পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, এখন দেখা যাচ্ছে সেটাই তাদের ক্ষেত্রে বুমেরাং হয়ে দাঁড়ালো। একাধিক নারী নির্যাতনের মামলা দিয়ে কোণঠাসা করা হয়েছিল রাজ্যের তৃণমূল সরকারকে এবং একই সাথে কালিমালিপ্ত করা হয়েছিল বাংলা মায়ের মুখ। সারা দেশ জুড়ে ধিক্কার উঠেছিল। গদি মিডিয়া বাংলাকে মহিলাদের জন্য অসুরক্ষিত ও বিপজ্জনক এক প্রদেশ হিসেবে সেদিন তুলে ধরেছিল দেশের সামনে। কিন্তু সন্দেশখালীর ভাইরাল ভিডিও সামনে আসার পর আজকে আরও কয়েকটি ভিডিও প্রকাশিত হওয়ায় এক ঘৃণ্য চক্রান্তের শ্বেতপত্র যেন প্রকাশ পেল পশ্চিমবঙ্গবাসীর সামনে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদেরকে জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে কি বিষয়? ধর্ষণের কেস সম্পূর্ণ মিথ্যে, ওটা আমাদের মধ্যে ঘটেই। আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন সেটা তো কোনোদিনই ঘটেনি। আমাদেরকে কিছু করেনি, ধর্ষণ আমরা সব কিছু করিনি। আমাদের ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। পিয়ালি দাস মহিলা কমিশন এসেছিল থানায় না, ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল। তা আসতে ওরা বললো যে তোমাদের কি অভিযোগ আছে বল। তা আমি বললাম যে আমাদের এই জব কার্ডের টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি, ওই টাকাটা যেন আমরা পাই, আমাদের আর কোনো অভিযোগ নেই। অভিযোগ করার পর সাদা কাগজ একটা দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়ে আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব যাই থাকিনি। মানকে আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করে দিয়ে। যারা এতদিন সন্দেশখালী উন্নতি করে এসেছে তাদের নামে আবার বদনাম দিচ্ছে, বিভিন্ন রকম বদনাম দিচ্ছে। ও তো এখানকার বাসিন্দাও না, ভোটারও না, কোনো কিছুই না, কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে সবার সম্পর্কে। স্টিং অপারেশনটা দেখলাম, যার ভিডিওটা আমরা সকলেই দেখলাম। তারপরে এটা বোঝা গেল যে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেটা নিয়ে যে তারা এই প্রতিটি এই চিত্রনাট্য রচনা করেছেন। এই ভয়ানক পরিস্থিতি যেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে, তাদেরকে দিয়ে বলানো হয়েছে যে তাদের উপরেই অত্যাচার হয়েছে। কিন্তু যেটা বেরোলো যে মহিলারাই বলছেন যে আমরা জানতাম না যে কাগজে আমরা সই করছি তার মধ্যে এই অভিযোগটা লেখা আছে। নিশ্চিতভাবে তারা বলছেন যে আমাদের কিছু অভিযোগ ছিল, সেটা জমি সংক্রান্ত বিষয়, কিন্তু যেই কাগজে তাদেরকে দিয়ে সই করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয়ভাবে সন্দেশখালীতে,
সেইখানে যে এই অভিযোগ লেখা আছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এটা তারা জানতেন না। এবং এই যে 500, 1000 টাকা, 2000 টাকা বেঁধে মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি, এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছে। তাহলে তারপরে আমরা কি দেখলাম যে তারাও আপনারা আর আমাদের মতো যখন এই স্টিং অপারেশনের মাধ্যমে এই ভিডিওটা দেখলো, তখন তারা বুঝলেন এটা অনেকের সঙ্গে হয়েছে। এবং যারা এই অভিযোগগুলো দিয়েছিলেন সন্দেশখালী থানাতে, এবার তারা থানাতে যেতে লাগলেন যে আমি আমার অভিযোগটা প্রত্যাহার করব, কারণ এটা অসত্য। এইটা বলতে এটা হচ্ছে 20 লক্ষ টাকার ডিমান্ড হচ্ছে, এইগুলো হচ্ছে। এই এতটা অন্যায় হলো এবং বাংলার সকলেই এবার জানেন এটা বিষয়টা। গতকালকে ছিল রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নিশ্চয়ই সারাদিন ব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা যেভাবে পালন করলাম এবং আমরা বাংলার ঐতিহ্য, কৃষ্টি, বাংলার লিটারেচার, রবীন্দ্রনাথ ঠাকুর কবিকে নিয়ে আমরা খুবই গর্বিত বোধ করি। এবং গতকাল সারাদিন ভালো চললো যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি বলতে আরম্ভ করলো। আর যখন বলল তখন যেটা শুনলাম আপনাকে ভিডিওতে আমি বলছি যে বাঁকুড়াতে একটা মিটিং, স্বাভাবিক এখন এই সময় নির্বাচনের প্রচার চলছে, সে প্রচার চলাকালীন প্রত্যেকটি পার্টি মিটিং করতেই পারে। শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা যাচ্ছিলেন একটা মিটিংয়ে বাঁকুড়া সিমলাপালে এবং সেইখানে স্থানীয়ভাবে মহিলারা যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং স্লোগানিয়ারিং করেছেন। সেটাতে তিনি বিরক্ত হলেন, সন্দেশখালী বিষয়টা উঠে এলেন। তখন এই ভিডিওটা আপনাদের দেখায়। তাহলে তিনি কি ব্যবহার করলেন? মানে আমার পক্ষে সম্ভব নয় এই দুটো শব্দটা বলা, অর্থাৎ যে শব্দটা তিনি ব্যবহার করলেন, যেটা চয়ন করলেন মহিলাদের জন্যে, মানে আবারও মহিলাদের অপমান করলেন, এই দুটো শব্দ তিনি ব্যবহার করলেন। আমরা এটাই বলতে চাইছি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মহিলারা অপমানিত, এই চিত্রনাট্য তিনি রচনা করেছেন এবং পুরোটি ওইখানকার মণ্ডল সভাপতি, স্থানীয় মহিলা নেতৃত্ব তারা সেটাকে ক্যারি করেছেন এবং এই কাহিনীটা এই রূপ নিয়েছে যেটা পুরোটাই অসত্য। কিন্তু এবার যেটা হচ্ছে যে তিনি নিজে সরাসরি অসংসদীয় ভাষা গালাগালি করছেন মহিলাদের। বঙ্গ নারীরা এটা দেখছেন। প্রথমে তো তাদের ইজ্জত মান সম্মান নিয়ে টাকা পয়সা ধার্য করে প্রথমে এটা করা হলো। দ্বিতীয়ত তারা অজান্তে সই করলেন, জানতেন না যে তারা লিখছেন যে আমার উপরে ধর্ষণ হয়েছে। তৃতীয়ত যখন প্রতিবাদ এর কণ্ঠ আরও জোরালো হচ্ছে তখন আবারও বিজেপি নেতৃত্ব এবং আপনি শুনলেন শুভেন্দু অধিকারী যে গালাগালিটা করল। যুক্ত করতে চাই এটা যে তৃণমূল কংগ্রেস কমপ্লেন্ট দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। কি নিয়ে? সন্দেশখালীর ঘটনাটা নিয়ে, সন্দেশখালী এই ঘটনাটা নিয়ে এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ, তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেন্টটা প্রত্যাহার করছেন। তথাপি বিজেপি নেতৃত্ব, ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব, শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন সন্দেশখালী সম্বন্ধে, মহিলাদের বদনাম করেছেন, বাংলাকে বদনাম করেছেন, কালিমালিপ্ত করেছেন। এই পুরো এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই বলতে হবে। তাই এই কমপ্লেন্টটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে জমা পড়েছে। এই দু তিনটি কথা বলার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করেছি আসতে। আপনারা এসছেন, এটা শুনলেন। যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত বিষয়ে নিশ্চয়ই আমরা সেটা উত্তর দেব। যে এই নির্যাতন তো চলতে পারে না। মহামান্য রাজ্যপাল এবার বলছে যে সিসিটিভি ফুটেজ দেবেন এবং এই সিসিটিভি ফুটেজ তো আগেই তো চেয়েছিল কলকাতা পুলিশ। একটা গুরুতর অভিযোগ, অস্থায়ী কর্মী রাজভবনে কর্মরত, একবার নয় দুবার রাজ্যপালের তার উপরে একটা নির্যাতন যে চেষ্টা কিংবা অপচেষ্টা যেটা তিনি করেছেন। তিনি রাজ্যপাল সুরক্ষা কবচ নিলে কিচ্ছু হবে না, অপরাধী।
সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে, তিনি বললেন সিসি ফুটেজ দেব না। তিনি চলে গেলেন কেরালা কোচিতে এবং একজন নাগরিক হিসেবে ভোট দিতে লাগলেন, বড় বড় কথা ওখান থেকে বললেন, পালিয়ে গেলেন কেন? এবার যখন ফিরে এসছেন তখন বলছেন সিসি ফুটেজটা আমি দেব 100 জন সাধারণ নাগরিককে, নিশ্চয়ই প্লাস কলকাতা পুলিশ দিন না, 100 জন নাগরিককে দিন, প্লাস কলকাতা পুলিশকে দিতে হবে, এটাই আইন বলে। পুলিশের দ্বারস্থ হয়েছেন সেই মহিলা, সেই বিচারের জন্য অপেক্ষায় রয়েছে, সে কিন্তু তার কমপ্লিট ফেরত যাচ্ছে না, কারণ সেটা সত্য। মহামান্য রাজ্যপালকে সাপোর্ট দিচ্ছেন কে? রাজভবনে সেদিনকে রাত্রে নিবাস করলেন কে? সেখানে ছিলেন ওই নিবাসে প্রধানমন্ত্রী। তারপরে দিন গ্রিন সিগন্যাল পেয়ে তিনি কলকাতা ছেড়ে কেরালায় চলে গেলেন। ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে কিছু বলছেন না কেন? প্রধানমন্ত্রী এটা নিয়ে নীরব কেন? প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রের নেতৃত্ব থেকে রাজ্যের বিজেপি নেতৃত্ব প্রজ্জ্বল রেওয়ানা নিয়ে নীরব কেন? আপনারা জানেন এই দেশের বাইরেও খবরের কাগজ হয়, দেশের মধ্যে তো হয়, দেশের বাইরেও খবরের কাগজ আছে যেখানে লেখা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রীর নাম মোদি, এবং সেই মোদির দেশে সবচেয়ে ম্যাস রেপিস্টকে পাওয়া গেছে। প্রজ্জ্বল রেওয়ানার কথা বলছে। কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আশ্রয় দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এইটা বাইরে দেশ বিদেশে কাগজে বেরোচ্ছে। এটি কি ভারতবর্ষের জন্য খুব ভালো হয়েছে? কেন আশ্রয় দেবে এরকম একটা মানুষকে? কেন ব্রিজভূষণ শরণ সিংকেও আশ্রয় দেওয়া হলো? এটা কি বলতে পারে তারে? এদের নৈতিকতা রয়েছে সন্দেশখালি নিয়ে সব বলা? তারপর সন্দেশখালিতে এই মিথ্যে, সন্দেশখালিতে যেটা ঘটেছে সমস্ত মিথ্যে। মহিলাদের সম্ভ্রম নেই, ইজ্জত নেই, মান সম্মান নেই। বিজেপি মন্ডল সভাপতি বলছে আমি যদি আমার স্ত্রীকে বলতাম যাও তুমি বলো ধর্ষণ হয়েছে, আমি এটা বলতে পারতাম আমার স্ত্রীকে, কিন্তু দেখো কিরকম কনভিন্স করলাম, 2-3 জনকে দিয়ে আমি এটা বলালাম। স্বয়ং কমিশন এটা মানে জাতীয় কমিশন যারা হয়েছে তারা বিশ্বাস করে। কিরকম গুরুতর বিষয় এই বিষয়ে যখন মহিলারা এবার প্রতিবাদ করছেন, স্বাভাবিক আপনি বলবেন আমি ধর্ষিতা। এইটা কোথাও না কোথাও একটা বিশাল অন্যায় হচ্ছে। প্রথমত হচ্ছে যেটা ঘটেনি সেটা বলা যে ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু তাদেরও অপমান করলেন যাদের সঙ্গে এটা ঘটছে। যদি ধর্ষণ হয়ে থাকে যাদের সঙ্গে ঘটছে, ভিকটিমস অফ সেই ভায়োলেন্সকেও আপনি অপমান করলেন। এরপরে কি এটা কি একটা খেলা হতে পারে? এটা কি একটা রাজনৈতিক অস্ত্র যে যখন ইচ্ছে আমি মহিলাদেরকে নিয়ে ব্যবহার করলাম, একটা মিথ্যে কমপ্লেন্ট করে দিলাম? বিজেপি যেটা করলো, মিথ্যে কমপ্লেন্ট দিয়ে যে আমার উপরে ধর্ষণ হয়েছে, বলো ধর্ষণের চেষ্টা হয়েছে কিনা, রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে রাজনৈতিকভাবে কাবু করতে পারে। এটা কি ব্যবহার করা যায়? কোন তল্লানিতে গিয়ে বিজেপির রাজনীতিটা ঠেকিয়েছে এবং সেটাকে উৎসাহ দিয়েছেন একবার দিল্লি নেতৃত্ব এবং বঙ্গের যারা নেতৃত্বে রয়েছেন প্রত্যেকে উৎসাহ দিয়েছে, প্রত্যেকেই তাকে সাহায্য করেছেন। এটাকে জিয়ে রাখতে হবে। তথাপি তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে এই সমস্তটা বলে আসছে এবং আশা করি তারা কগনিসেন্স নেবে। বাংলার মানুষ জবাবটা দেবেন ভোট বাক্সের মাধ্যমে। কিন্তু ওই মেয়েটি যা মহামান্য রাজ্যপাল যেটা করেছেন সেই মেয়েটিও বিচারের অপেক্ষা রয়েছে। এই মহিলারাও বিচারে অপেক্ষা রয়েছে যে তাদের অসত্যভাবে হারানো ইজ্জতটাকে তো সসম্মানে ফিরিয়ে আনতে হবে, ফিরতে হবে। এটা আমার বলার ছিল আপনাদের। বলছি সন্দেশখালী নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে নির্দেশ বলছেন যে ওখানে হাজার হাজার লোক ভিকটিম, এবং যারা বলছে না বা মুখ খুলছে না মিডিয়ার সামনে তারা কি ভিকটিম নয়? পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম রয়েছে, মহিলাদের ছাড়া হয়নি ওখানে। 10 বছর 12 বছর ধরে এই কাজ চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি হবে সবাই রাস্তায় নামবে। আমি আপনাদেরকে বলি এবার যারা যারা বলবেন তথ্য প্রমাণ হিসেবে দিয়ে বলবেন, হাওয়ায় হাওয়ায় কথা বললে হবে না। এবং যদি এই আরও জলঘোলা করেন, আপনারা কিন্তু অন্যায় করছেন। দিলীপ বাবু চিরকালই মহিলাদের অসম্মান করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সাধারণভাবে মহিলাদের সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির কৈলাস বিজয়বর্গীয় থেকে আরম্ভ করে তথাগত রায় থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ মতো মানুষ, গতকালকে শুভেন্দু অধিকারী যে ভিডিওটা দেখালাম, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এইটা বিজেপির চরিত্র। কিন্তু আপনি দিলীপ ঘোষ
একটু মনোযোগ দিয়ে নির্বাচনটা করুন, অবশ্যই সেটা হারবে, কিন্তু তবুও তো চেষ্টাটা করতে হবে। কিন্তু এই হাওয়ায় হাওয়ায় কথা বলে বাজারটা গরম করে কোনো লাভ হবে না। আপনার কাছে তথ্য থাকলে দিন। বিজেপি বলছে এই স্টিং ভিডিওটা ফেক, তাহলে আসলটা দিন, আমরা ওয়েট করছি, আসলটা দিন, অরিজিনালটা দিন। আচ্ছা, ওই রেখাপাত্র ওই যে প্রশ্নটা রাখলাম যে রায়সিনাতে যারা গেছিল তাদেরকে টাকা দেওয়া হয়েছে, যেটা একটা ভিডিও, পাল্টা একটা ভিডিও ভাইরাল। এটা মনে হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে এটা একটা কোনো পুরনো ভিডিও, যে সময় এই অসত্য কথাগুলো চিঠিতে সই করা হলো মহিলাদের দিয়ে, তারপর এটা যে অসত্য সেটা যখন এখন বেরিয়ে এসছে, এই পুরনো ভিডিও রেখাপাত্র চালানো হচ্ছে, যেখানে তিনি বোধহয় আক্ষেপ করছেন যে কই আমাকে তো কেউ নিয়ে গেল না রাষ্ট্রপতির কাছে। তার মানে তিনি একটু ফুটেজটা চেয়েছিলেন সেই সময়, ক্যামেরা ছবি একটু হোক, অন্যান্য মহিলাদেরকে বিজেপি সাজিয়ে অসত্য কথা বলার জন্যে মহামান্য রাষ্ট্রপতির কাছেও তাকেও মিসগাইড করতে এরা গিয়েছিল, তাকেও মিসগাইড করেছে অসত্য কথা বলে যে তাদের উপর ধর্ষণ হয়েছে। সেই টিমে তিনি বোধহয় ছিলেন না রেখাপাত্রর, তাই দুঃখ এবং আক্ষেপ। রাজ্যপাল বলছেন যে মুখ্যমন্ত্রী ও পুলিশ ছাড়া সকলেই দেখতে পারবেন এই ফুটেজ, যে ফুটেজ উনি দেখাবেন 100 জনকে, সেখানে মুখ্যমন্ত্রী আর পুলিশ ছাড়া এই সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন, দেশের যে আইন আছে, যে আইপিসি রয়েছে তার বিরুদ্ধে তিনি কথা বলছেন। কবচ যে তিনি পেয়েছেন, এইটা বলার জন্য তিনি কবচ পাননি। কবচটা ছিল যে আপনি ক্ষমতা আছে, আপনার পাওয়ার্স এবং আপনার যে দায়িত্ব সেটা পালনের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ বাইরে কেউ করতে পারে না। কিন্তু নিশ্চয়ই তার ক্ষমতা অপপ্রয়োগ তিনি যদি করেন এবং দায়িত্বগুলো পালন করতে গিয়ে ধরে নেন যে তার মধ্যে মহিলাদেরকেও তিনি ধর্ষণ কিংবা চেষ্টা করতে পারেন, এটা কিন্তু সংবিধান তাকে এই দায়িত্বটা দেয়নি। সুতরাং এই কবচটা আছে, যেটা কবচটা তিনি বলছেন, এই আগের দিনও আমরা বললাম, কোনো না কোনো দিন আপনাকে আইন কিন্তু ধরবে, আপনি আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু কিভাবে তিনি নিজেকে দেখাচ্ছেন যে আমি সব আইনের ঊর্ধ্বে, তিনি নিজের একটা আইন নিজেই গঠন করছেন। তিনি মনে করছেন রাজভবনটা একটা ফোর্ট করবেন, কেউ প্রবেশ করতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতে পারবে না, সিসিটিভি ফুটেজ উনি কাকে দেখাবেন তিনি ঠিক করবেন। তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঠিক করতে পারেন না যতক্ষণ না তিনি অভিযুক্ত হচ্ছেন। এটা কিন্তু এখনো কিন্তু সিরিয়াস অভিযোগ, তিনি কিন্তু ঠিক করবেন না আইন কিভাবে চলবে। আইন একটা পথেই চলে, আপনি যে পথে চালাতে চাইছেন সে পথে চলতে পারে না। আপনি 100 জন সিটিজেনকে দেখাবেন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু তার সঙ্গে কলকাতা পুলিশ দেখতেই হবে তারা কিন্তু আইনের এক্সিকিউশনটা করবেন, ইমপ্লিমেন্টেশনটা করবেন। যে কেসটা হয়েছে, যে অভিযোগটার দ্বারস্থ হয়েছেন যে মহিলা, যে অভিযোগ নিয়ে, তার কিন্তু বিচার সে পাওয়ার অপেক্ষায় রয়েছে, এড়াতে পারেন না। তিনি সিটিজেনদের দেখাবেন, তিনি সিসি ফুটেজ অন্য কাউকে দেবেন না, আমাদের ঢুকতে দেবেন না, আমাদেরকে বহিষ্কার করবেন। আরে ইতিমধ্যে আমরাই আপনাকে বহিষ্কার করেছি, ভাবুন তো, আমি কি সেই প্ল্যাটফর্মে বসবো তাকে নিয়ে পাশে নিয়ে, যেখানে আমি জানি তিনি ধর্ষণের অভিযুক্ত, তার সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন অভিযুক্ত, তার সঙ্গে আমি প্ল্যাটফর্ম শেয়ার করব? আমরাই তো বহিষ্কার করব তাকে, তিনি আমাদের কি বহিষ্কার করবেন? বিশাল উপকার করছেন। সিসিটিভি নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে সবই বেরোবে, কোনটা আসল ঘটনা, যতই মিথ্যে বলুক, যারা গভর্নরের চরিত্র। তা বেরোনোর জন্য অপেক্ষা করেন না দিলীপ ঘোষ কেন? ওয়াই ডাজ হি টক আউট অফ দি টক বিফোর? এত তাড়াতাড়ি কথা বলেন কেন? আরে নির্বাচনে একটা প্রার্থীর ব্যস্ততা নেই, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে মানে কোথায় তুই তো হারবেন, বোঝাই যাচ্ছে পরিষ্কার। তিনি আবার এইসব নিয়ে বলছেন কে? আগ বাড়িয়ে বলেন কেন কথাটা? আইনটাকে তো মানতে হবে নাকি? আরএসএস আপনাকে শিখিয়ে দিয়েছে দেশের আইন মানবেন না, সংবিধানও পাল্টাতে হবে, দেশের আইনও পাল্টাতে হবে, তাই ভাবছেন কি? আর মহিলাদেরকে ওই অসম্মান করতেই থাকবো, আর মহিলাদের উপর ধর্ষণও করা যায়, কারণ সেই আরএসএস বিজেপি বিলকিস বানুর ধর্ষণকারীদের মালা পরিয়েছিল, টিকা পরিয়েছিল, মিষ্টি খাইয়ে বলেছিল ইয়ে সংস্কারী লোক, মানে ধর্ষণ করাটা সংস্কার। তারপরে দিলীপ ঘোষের কি কথা, তার কোনো মানে আছে? উত্তরই দেব না, এরপরে প্রশ্নটাই নেব না। বলছি দিলীপ ঘোষ কিন্তু আবার কোন কথা বলছেন ওসির জামা কাপড় খুলে, বললামটা কি, তার আর প্রশ্নটা নেব। এবার কি জামা কাপড়ে চলে গেছে? আইসির
দেখুন এটা হতে পারে না। আর কত মানে এনার এগেনস্টে যদি ডিফামেশনের কেসও করে তাহলে এবারে লাইব্রেরিটা ভরে যাবে, মানহানি মামলা, এতগুলো মামলা করবে সকলে। এবারটা এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। এবার একটা খুব পুরনো কথা মনে পড়লো এটা বলাতে, এবং এটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাচ্ছে। যাই হোক, প্রধানমন্ত্রী কিংবা বিজেপির যারা সাংবিধানিক পোস্টে ইত্যাদি থাকেন, যে এটা একটা ইংলিশে এই কোটেশনটা রয়েছে যে একটি ক্লাউন যদি প্যালেসে ঢোকে তাহলে সেই ক্লাউনটা কিন্তু রাজা হয়ে যায় না, সেই প্যালেসটা, সেই মহলটা হয়ে যায় সার্কাস। বিজেপি ওই সার্কাস হয়ে গেছে, তারা কেউ আর রাজা হতে পারলেন না। নৌশাদ বলছে যে এরা আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে, পুলিশ প্রশাসনের লোকেরা। আর শওকত মোল্লা জেলে ভাত খাওয়া কলকাতা পুলিশের লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, শওকত মোল্লার সাথে গা ঘেঁষাঘেঁষি করে তোলাবাজ হয়ে যাচ্ছে, পুলিশের প্রসঙ্গ বলছে। ইলেকশন কমিশন এখন তাদের জুরিসডিকশন, নির্বাচন কমিশনের দরজা সবসময় খোলা থাকে এবং সরাসরি সশরীরের ওখানে অফিসেও পৌঁছতে পারেন, কিংবা আপনি ইমেল করেও করতে পারেন কমপ্লেনটা, আমরা সেটাই মনে করি। কিংবা তিনি বিজেপিকে বলতে পারেন, তার তো হোয়াটসঅ্যাপ কনভারসেশনগুলো হতো, বিজেপির কাছে তিনি সাহায্য চেয়েছেন, বিজেপির হয়ে তিনি তাদের সমর্থন পেয়েছেন, বিজেপি সহযোগিতা করছিল, এতই তোল্লা দিয়েছিল যে প্রায় ডায়মন্ড হারবার প্রার্থী হয়ে দাঁড়াবে ভেবেছিল। তো সেইগুলো তো সবটাই তো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি তারা একটা আতাত রয়েছে ওনার সঙ্গে। তো করুন। যখন নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনজীবী এবং বিজেপি নেতা মুস্তফা বাগচি তিনি চিঠি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। আচ্ছা, প্রথমত তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন কাছে গেছে, কারণ এই যে ভিডিওসগুলো সন্দেশখালিতে উঠেছে এসবটা যে ভুল, অসত্য, একটা গুরুতর অভিযোগ নিয়ে এবং বিজেপির নেতৃত্ব নাম দিয়ে ইলেকশন কমিশনে জমা পড়েছে। এবার ইলেকশন কমিশনের বিষয়টা দেখবে। আর যার নাম আপনি করেছেন সে বিশিষ্ট আইনজীবী, নিজেকে ক্লেম করেন, আইনটা তিনি বলছেন যে কোথাও একটা যাবেন কমপ্লেন করতেই পারে, ইলেকশন কমিশনের কাছে যাবেন, স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন বাংলা, যাবেন। যদি তার মধ্যে মানে কোনো কন্টেন্ট থাকে যেটার উপরে মানে যেটাকে বিশ্বাস করা যায়, তাহলে ইলেকশন কমিশন যা করার সেটা করবেন। আচ্ছা, আর একটা বলেছে যে দিলীপ ঘোষ বলেছে এটা যে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি, বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, ডোর টু ডোর প্রচারের সময় লিফলেট দেওয়া হয়েছে, পরে গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো, 4 তারিখের পরে সুষ্ঠুভাবে থাকতে চাও কিনা ঠিক করে নাও। রাজনৈতিক যুদ্ধে সকলেই নেমেছেন, রাজনৈতিকভাবে লড়াইটা করুন, মানুষের উপর ছেড়ে দিন কাদের তারা ভোট দেবেন। এই সমস্ত কথা বলে রাজনৈতিক ময়দানে নেমেছেন নাকি, তাহলে পরে ওই লড়াই বা তর্ক বিতর্ক এটা তো থাকবে, এই প্রার্থীকে দেবেন না ওই প্রার্থীকে দেবেন, এটা তো আমরা হরদম আমাদের বক্তব্যে রাখছি। তাতে এত তিনি ভয় পাচ্ছেন কেন? এসব কথা বলে লাভ নেই, এগুলো খুবই, প্রার্থী হয়েছে লড়ুন না।